হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ে ২টি ভাবমূল তাপ ও আলো। এই অধ্যায় দুটি থেকে ২ মার্কের এবং ৩ মার্কের বাছাই করা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর। আবারও বলছি, প্রশ্নর সাথে সাথে কিন্তু উত্তরও করে রাখা আছে। অতএব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। তাহলে এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালো করে পড়ো, তাহলে এখান থেকে ২ এবং ৩ মার্কের কোনো প্রশ্নই তোমাদের পরীক্ষার সময় বাদ যাবে না। প্রথম আসছি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন মার্কস 2 এর। উষ্ণতার এসআই একক, উষ্ণতার সিজিএস একক কি? উষ্ণতার এসআই একক সেলসিয়াস, উষ্ণতার সিজিএস একক ফারেনহাইট। একটা হচ্ছে ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি সেলসিয়াস। থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলে? কোনো থার্মোমিটার সর্বনিম্ন যে তাপমাত্রা মাপতে পারে সেটিকে আমরা থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক বলে থাকি। আবার কোনো থার্মোমিটার সর্বোচ্চ যে তাপমাত্রা মাপতে পারে সেটিকে আমরা ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে থাকি। উষ্ণতার প্রসর কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। দৈনিক উষ্ণতার প্রসর বা পার্থক্য কাকে বলে? একই প্রশ্ন। উত্তর, কোনো স্থানে একদিনে সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে দৈনিক উষ্ণতা পার্থক্য বলে থাকি। কোনো একটি নির্দিষ্ট দিনের স্থানের শীতলতম উষ্ণতম মাস এর উষ্ণতার পার্থক্যকে বার্ষিক উষ্ণতা প্রসার বলে থাকি। এখানে একটু আবারও বলছি, উষ্ণতার প্রসার কি, এই প্রশ্নটুকুই তোমরা পড়বে। আবারও বলছি, নেক্সট প্রশ্নটুকু তোমাদের আর পড়ার দরকার নেই, একটু উল্টো পাল্টা করে হয়ে যাচ্ছে ব্যাপারটা, এইটুকু তোমরা পড়বে। উষ্ণতার প্রসার কি, উষ্ণতার পার্থক্য। নেক্সট প্রশ্ন আসছি আমরা, তাপ কাকে বলে, তাপের একক কি? কম বেশি সবাই জানো, তবুও আরেকবার দেখে নাও। তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু পূর্বের উষ্ণতা থেকে বেড়ে যায় এবং বর্জন করলে পূর্বের উষ্ণতা থেকে কমে যায়, তাকে আমরা তাপ বলে থাকি। ব্যতিক্রম কিন্তু লিন তাপ। সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি, এসআই পদ্ধতিতে তাপের একক জুল। লিন তাপ কাকে বলে? যে তাপ গ্রহণ করলে বস্তুর উষ্ণতা আর কোনো পরিবর্তন হয় না, কেবলমাত্র অবস্থার পরিবর্তন হয়, তাকে আমরা লিন তাপ বলে থাকি। উষ্ণতা কাকে বলে? উষ্ণতার একক কি? উষ্ণতা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা যা নির্দেশ করে ওই বস্তু তাপ গ্রহণ করবে না বর্জন করবে। উষ্ণতা ও তাপমাত্রা কি রাশি? এখানে কিন্তু আবারও বলছি, এটা কিন্তু একটু ভুল হয়ে যাচ্ছে। উষ্ণতার একক কি? উষ্ণতার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, যে কোনো একটু বলা যেতে পারে। থার্মোমিটার কে আবিষ্কার করেন? স্যার টমাস ফিলিপফোর্ড অ্যালবার্ট নামে একজন ব্রিটিশ চিকিৎসক, তিনি ছোট ক্লিনিক্যাল থার্মোমিটার তৈরি করেছিলেন। বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় অথবা বস্তু দ্বারা কোনো গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কি কি আছে এখানে দেখে নাও। প্রথম হচ্ছে বস্তুর ভর, বস্তুর উপাদান, বস্তু উষ্ণতার পরিবর্তন। আপেক্ষিক তাপ কাকে বলে? একক ভরের কোনো পদার্থের তাপমাত্রা প্রতি একক বৃদ্ধিতে করতে যে পরিমাণ তাপ লাগে সেই পরিমাণ তাপকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে থাকে। বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝায়? ইম্পর্টেন্ট প্রশ্ন। বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত করতে যে পরিমাণ বাইরে থেকে তাপ লাগে তা 80 ক্যালোরি কিলো করে তাপ প্রয়োগ করলেই কিন্তু ব্যাপারটি ঘটে। 80 ক্যালোরি তাপ প্রয়োগ করলে। এরপরে আসছি আমরা, গলন কাকে বলে? স্থির উষ্ণতায় পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়াকে গলন বলে। উষ্ণতা বাড়তে থাকলে পর্বতে জমে থাকা বরফ জলে পরিণত হয়, এটি গলনের প্রক্রিয়ার উদাহরণ। এক্ষেত্রে উৎপন্ন হওয়া জল ওই তাপমাত্রার বরফের তাপমাত্রার কিন্তু সমান। আলোর প্রতিফলন কাকে বলে? উদাহরণ দাও। আলোর রশ্মিগুচ্ছ যখন কোনো চকচকে অথবা অমসৃণ তলের উপর আপতিত হয় তখন ওই আলোক রশ্মিগুচ্ছ একই দিকে অর্থাৎ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, এই ঘটনাকে আলোক প্রতিফলন বলে থাকি। নিয়মিত প্রতিফলন কাকে বলে? উদাহরণ দাও। আলোক রশ্মি কোনো মসৃণ ত্বক বা তল দ্বারা প্রতিফলিত কোনো একটি নির্দিষ্ট দিকে যায়, ওই প্রকার প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলে থাকি। যেমন আয়না দ্বারা প্রতিফলন ও নিয়মিত প্রতিফলনের একটি উৎকৃষ্ট উদাহরণ। বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে? উদাহরণ দাও। আলোক রশ্মিগুচ্ছ কোনো অমসৃণ তল দ্বারা প্রতিফলিত হয়ে আলোক রশ্মি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, এই প্রকার প্রতিফলনকে আমরা বিক্ষিপ্ত প্রতিফলন বলে থাকি। ঘরের দেয়ালে আলো পড়লে যে প্রতিফলন ঘটে সেটা কিন্তু আমরা বিক্ষিপ্ত প্রতিফলন বলে থাকি। এরপরের প্রশ্ন হচ্ছে, আলোর প্রতিসরণ কাকে বলে? আলো রশ্মি যখন ঘন
থেকে লঘু অথবা লঘু থেকে ঘন মাধ্যমে যায় তখন গতিপথ পরিবর্তিত হয়। এই ঘটনাকে আমরা আলোর প্রতিসরণ বলে থাকি। প্রতিবিম্ব কাকে বলে? কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোর প্রতিফলন বা প্রতিসরণের পর যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় কিংবা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তখন দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দু উৎসের প্রতিবিম্ব বলে থাকি। সদ্বিম্ব কাকে বলে? উদাহরণ দাও। কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরণের পর যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দু উৎসের সদ্বিম্ব বলে থাকি। যেমন সিনেমার পর্দায় গঠিত প্রতিবিম্ব সদ্বিম্ব, উত্তল লেন্সের ফোকাস বস্তুর সদ্বিম্ব গঠিত হয়। অসদ্বিম্ব কাকে বলে? উদাহরণ দাও। কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দু উৎসের অসৎ প্রতিবিম্ব বলে। জলে স্থির প্রতিবিম্ব গঠন হচ্ছে অসৎ প্রতিবিম্ব। বর্ণালী কাকে বলে? সূর্যের আলো কাঁচের প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় বিভিন্ন রঙের আলো আলাদা হয়ে যায়। আমরা ওই রঙগুলোর মধ্যে চোখে দেখে মোটামুটিভাবে আমরা 7টি রঙের আলো আলাদা করতে পারি। এই 7টি আলাদা হওয়া রঙের আলোকপটিকেই একসঙ্গে বর্ণালী বলে থাকি। বিচ্ছুরণ কাকে বলে? যৌগিক আলো থেকে আলোর বিভিন্ন বর্ণের আলোতে বিভক্ত হওয়ার ঘটনাকে আমরা বিচ্ছুরণ বলে থাকি। এই ছিল 2 মার্কের প্রশ্ন। এরপরে আসছি আমরা ওই দুটি অধ্যায় তাপ এবং আলো থেকে 3 মার্কের প্রশ্ন এবং তাদের উত্তর। হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা অনুভূত হয় কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা অনুভূত হয় কারণ স্পিরিট বা ইথার আসলে উদ্বায়ী পদার্থ। এই ধরনের পদার্থ খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়। বাষ্পীভবনের জন্য হাত থেকে লিনতাপ সংগ্রহ করে, ফলে হাতের তাপমাত্রা পরিবেশের থেকে কমে যায়। তাই হাতে স্পিরিট বা ইথার ঢাললে কিন্তু ঠান্ডা অনুভূত হয়। নেক্সট প্রশ্ন, গরমকালে কুকুর জিভ বের করে হাঁকায় কেন? একই রকমই প্রশ্ন। কুকুরের দেহে ঘর্মগ্রন্থি নেই। সাধারণত বিভিন্ন প্রাণীর প্রচণ্ড গরমে ঘেমে যায়, সেই ঘাম দেহ থেকে লিনতাপ নিয়ে বাষ্পীভূত হয়, এতে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ হয়। কুকুরের ক্ষেত্রে এই সুবিধা না থাকায় কুকুর জিভ বের করে হাঁপায় যাতে জিভ থেকে লালা ঝরে পড়ার সময় সেই লালা জিভ থেকে কুকুরের দেহের তাপমাত্রা কমে যায়। বাষ্পীভবনের ফলে, এখানে কিন্তু হবে বাষ্পীভবনের ফলে কুকুরের দেহের তাপমাত্রা কমিয়ে দেয়। নেক্সট প্রশ্ন, মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? একই প্রশ্ন। মাটির কলসির খুব সূক্ষ্ম সূক্ষ্ম অনুবীক্ষণিক ছিদ্র থাকে। কলসিতে রাখা জল সেই জল ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে চুইয়ে আসে এবং সেই সূক্ষ্ম কণা কলসির গায়ে থেকে 537 ক্যালোরি প্রতি গ্রাম হিসাবে লিনতাপ সংগ্রহ করে বাষ্পীভূত হয়। ওইভাবে কলসির তাপমাত্রা কমতে থাকে, অর্থাৎ কলসি ঠান্ডা হতে থাকে। ঠান্ডা কলসিতে থাকা জলের তাপমাত্রাও কমতে থাকে, তাই মাটির কলসির জল ঠান্ডা থাকে। কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বাইরে থেকে কতটা তাপ নেবে বা হারাবে তা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? সেটা হলো বস্তুর ভর। বস্তুর ভর যত বেশি হবে গৃহীত বা বর্জিত তাপ তত বেশি হবে। বস্তুর উষ্ণতা পরিবর্তন, যত উষ্ণতা পরিবর্তন করবে তত বেশি তাপ গ্রহণ বা বর্জন করবে। আপেক্ষিক তাপ যত বেশি হবে গৃহীত বা বর্জন তত পরিমাণে বেশি হবে। বিভিন্ন পদার্থের আপেক্ষিক তাপ ভিন্ন, তাই উপাদানের উপর নির্ভর করলেও ভুল হবে না। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের চেয়েও 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ বেশি ঠান্ডা বোধ হয় কেন? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলের চেয়েও 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফের মধ্যে 80 ক্যালোরি তাপ বেশি কম থাকে। তাই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার চেয়েও 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফের ঠান্ডা বেশি মনে হয়। থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা কী বা পারদ ব্যবহার কী কারণে করা হয়? আমরা সকলেই জানি যে বেশিরভাগ ধাতু তাপ ও বিদ্যুতের ভালো পরিবাহী, ঘরের তাপমাত্রায় কঠিন। পারদ একমাত্র ধাতু যা ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। এটি থার্মোমিটারগুলিতে ব্যবহৃত হয় কারণ এটি প্রসারণ নিয়মিত, যা তাপমাত্রা অনুসারে থার্মোমিটারগুলিতে পড়াশোনার দ্বারা নির্ণয় করা সহজ করে তোলে। পারদের হিমাঙ্ক অনেক কম, স্ফুটনাঙ্ক অনেক বেশি, তাই উষ্ণতার পরিমাপের পাল্লা দীর্ঘ। তাছাড়া পারদ অস্বচ্ছ ফলে এটা কিন্তু বানানটা ঠিক করে নেবে, ফলে কাঁচের ভিতর দিয়ে দেখা যায় এবং পারদ কাঁচের গায়ে লেগে যায় না। থার্মোমিটারে পারদ ব্যবহারের অসুবিধা কী কী অসুবিধা থাকতে পারে? থার্মোমিটারে পারদ ব্যবহারের, পারদ সহজলভ্য নয়, পারদ বিষাক্ত ধাতু, পারদ থার্মোমিটার ভেঙে যাওয়ার ভয় থাকে। তাপমাত্রার পার্থক্য তোমরা অবশ্যই জানো, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তাপ হলো এক প্রকার শক্তি, তাপমাত্রা হলো বস্তু তাপীয় অবস্থা, যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয়, বর্জন করলে বস্তু ঠান্ডা হয়। নেক্সট
পার্থক্য হচ্ছে তাপ হলো তাপমাত্রা বৃদ্ধির কারণ, তাপমাত্রা হলো তাপ হ্রাসের ফলাফল। তাপ বস্তুতে অবস্থিত অণু শক্তির সমানুপাতি, তাপমাত্রা বস্তুতে অবস্থিত ঘর শক্তির সমানুপাতি। তাপ মাপক যন্ত্রের নাম ক্যালোরিমিটার, তাপমাত্রা মাপক যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। তাপের সিজিএস একক ক্যালোরি, এসআই একক জুল। তাপমাত্রা সিজিএস একক ডিগ্রি সেলসিয়াস, এসআই একক কেলভিন। দুটি বস্তুর তাপমাত্রা এক হলেও তাদের তাপের পরিমাণ আলাদা হতে পারে, কিন্তু দুটি বস্তুর তাপমাত্রা এক হলে তাদের তাপের পরিমাণ ভিন্ন হতে পারে। আলোর প্রতিফলনের দুটি সূত্র লেখো। প্রথম সূত্র, আপাতিত আলোকরশ্মি প্রতিফলিত আলোকরশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে থাকে। নেক্সট হচ্ছে আপতন কোণ প্রতিফলন কোণের সমান হয়, এই দুটি সূত্র। সদ্বিম্ব অসদ্বিম্বের মধ্যে পার্থক্য কী? সদ্বিম্ব চোখে দেখা যায়, পর্দায় ফেলা যায়। অসদ্বিম্ব চোখে দেখা যায় না, পর্দায় ফেলা যায় না। চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। সদ্বিম্ব অবশিষ্য, অসদ্বিম্ব সমশীর্ষ। সদ্বিম্বের পার্শ্বীয় পরিবর্তন হয় না, অসদ্বিম্বের পার্শ্বীয় পরিবর্তন হয়। অবতল দর্পণ ও উত্তল লেন্সে সদ্বিম্ব গঠিত হয়। সব রকম দর্পণ ও লেন্সে অসদ্বিম্ব গঠিত হয়। সদ্বিম্ব স্পর্শ করা যায়, অসদ্বিম্ব স্পর্শ করা যায় না। সদ্বিম্বর সময় প্রতিফলিত প্রতিসৃত আলোকরশ্মিগুচ্ছ বিচ্ছেদ প্রকৃতি মিলন হয়। অসদ্বিম্ব গঠনের সময় প্রতিফলিত প্রতিসৃত আলোকরশ্মির প্রকৃত মিলন হয় না। আয়নায় গঠিত প্রতিবিম্বর বৈশিষ্ট্য। কী কী বৈশিষ্ট্য আয়নায় গঠিত প্রতিবিম্ব দেখে নাও। আয়নায় গঠিত প্রতিবিম্ব বস্তুর সঙ্গে সমান হয়। দর্পণ থেকে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সমান হয়। বস্তুটি প্রতিসম না হলেও আয়নায় গঠিত প্রতিবিম্ব পার্শ্বে পরিবর্তন হয়। আয়নায় গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ হয়। অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে লেখা থাকে, কারণ ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে লেখা পিছনে বৈজ্ঞানিক কারণ হলো অ্যাম্বুলেন্স মুমূর্ষু রোগীকে নিয়ে যাওয়ার গাড়ি, যেখানে সামান্যতম সময়ের জন্য রোগীর জীবন মরণের প্রশ্ন থাকে। অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে ইংরাজিতে লেখা থাকে। এর ফলে অ্যাম্বুলেন্স গাড়ির সামনের চালক ভিউ ফাইন্ডারে ওই লেখা পুনরায় উল্টো করে অর্থাৎ সোজা করে দেখতে পায়, কারণ দর্পণে অ্যাম্বুলেন্সের লেখাটি অসদ্বিম্ব দেখা যায় এবং সমশীর্ষ হলেও লেখাটি সহজে পড়া সম্ভব এবং অ্যাম্বুলেন্স গাড়ির চালক রাস্তা ছেড়ে দেয়, এর জন্য অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে লেখা থাকে। এরপরে আসছি আমরা অতি বেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব। অতি বেগুনি রশ্মি চামড়া এসে পড়লে ক্যান্সার হতে পারে। অতি বেগুনি রশ্মি সরাসরি চোখে পড়লে চোখের লেন্সের ক্ষতি হতে পারে। চোখের মধ্য দিয়ে সংবেদন স্তরটি ক্ষতি হতে পারে। অতি বেগুনি রশ্মি জীবন্ত কোষকে নষ্ট করে দেয়। এক্সরশ্মি ক্ষতিকারক প্রভাব। গর্ভস্থ শিশুতে এক্সরশ্মি করালে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। যেসব কর্মচারী এক্সরশ্মির মেশিন চালায় তার উপযুক্ত সাবধানতা না নিলে ক্যান্সার দেখা দিতে পারে। এই ছিল এই দুটি ভাবমূল থেকে 2 মার্কের 3 মার্কের বাছাই করা ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। আবার বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, কারণ চ্যাপ্টার ধরে ধরে নাম্বার ধরে ধরে কিন্তু পরপর প্রশ্ন উত্তর আসতে চলেছে। ভালো থেকো।